পশ্চিমবঙ্গে বিজেপি আগামী 50 বছর ক্ষমতায় থাকবে। মঙ্গলবার আরামবাগের আরান্ডি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হিয়াতপুরে এক সভা থেকে এমনই দাবি করলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ মানোয়ার আলী। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ মানোয়ার আলী বলেন, পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দল একবার ক্ষমতা থেকে সরে যায় তার আর কখনো ফিরে আসে না। তার দাবি, তাই সিপিএম বা তৃণমূলের পুনরায় ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা নেই। বিজেপি আগামী 50 বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করবে বলেও দাবি করেন তিনি। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ 2 নম্বর মণ্ডল সভাপতি অনুপ সাঁতরা, 2 নম্বর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি বশির মল্লিক সহ দলের অন্যান্য নেতৃত্ব। সভা থেকে তারা সকলকে একজোট হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। মানুষকে সবসময় সঠিক পথে দেখায়। আজকে মা বোনেরা যদি, আজকে মায়েরা যদি রাস্তা দিয়ে যদি হেঁটে আসে রাত্রি 12টার সময়, কোন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যদি দেখতে পায়, সঙ্গে সঙ্গে তাকে বলে, মা তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তাকে গাড়ি করে তুলে তার বাড়িতে নিয়ে যাবে। এটাই ভারতীয় জনতা পার্টি, এটাই ভারতীয় জনতা পার্টির কালচার। আর টিএমসি হলে ওনারা লুটে ফুটে তাকে ছিঁড়ে খেত, শিয়ালের মতো খেতে আরম্ভ করে। এটা টিএমসির কালচার ছিল, ভারতীয় জনতা পার্টির কালচার নয়। এখন একটা মেয়ে যদি আরামবাগ দেন আপনাদের হেঁটে হেঁটে আসে, কোনদিন সেই মেয়েটার গায়ে একটা আঁচড় পড়বে না। যদি এখানে কোনো মেয়েদের অত্যাচার করে আপনারা বলবেন, খবর দিবেন, সঙ্গে সঙ্গে তাকে ধরা হবে। বিকেল বেলা দেখবেন পর্যায়ে গেছে, তার থানাতেও নেই, কোথাও না। শেষ। এরকম একটা দুটো করে দেওয়ার পর মা বোনের দিকে তাকাতে, যেটা এটা আমার মা, এটা আমার বোন, তবেই তারা মানুষ মা বোনকে সম্মান দিবে। এই ভারতীয় জনতা পার্টি সেই জন্য এসেছে, সেই মানুষের সম্মান, মানুষের মায়েদের সম্মানকে ফিরিয়ে দিবার জন্য এসেছে। আপনারা তো জানেন যে টিএমসি সরকার যেভাবে চলছে, আপনারা জানেন এই তোলামোর সঙ্গে আবার ওই যে বলে গেলাম আপনাকে 34 বছরের যে দলটি এসেছে, দুটো সিট পেয়ে গেছে, ভাবছে কিনা আমরা পশ্চিমবাংলা আবার চলে আসবো। ভুল করছেন। এখানে সিপিএম পার্টি যদি নেতারা থাকেন, কান খুলে শুনে না, আপনারা যে কীর্তি করেছিলেন, আপনারা মায়ের সামনে ছেলেকে কেটে সেই রক্ত মাখানো ভাত থেকে আপনারা সেই মাকে খাইয়েছিলেন, আপনাদের বলতে লজ্জা লাগে না? আবার ঘুরে আসবেন। পশ্চিম বাংলা থেকে যে একবার চলে যায় তার আর ক্ষমতা আসেনি পশ্চিম বাংলায় ফিরে আসা। তো ভারতীয় জনতা পার্টি যেইভাবে উন্নয়ন করে যাচ্ছে প্রত্যেকটা ভাই বোনের মায়েদের জন্য, আপনাদেরকে আমি বলে রাখছি, 50 বছর একে কেউ হিলাতে পারবে না, সরাতে পারবে না, লিখে রেখে দিন। আপনাদের প্রতিনিধি আপনারা নির্বাচন করবেন, সংখ্যালঘু প্রতিনিধি ভারতীয় জনতা পার্টি থেকে প্রতিনিধিত্ব করবে। আরান্ডি 2 অঞ্চলে বিশ্বাস রাখুন, আপনাদের রাস্তাঘাট হবে, আপনাদের উন্নয়ন হবে, আপনাদের কলেজ হবে, আপনাদের স্কুল হবে, আপনাদের, আমরা চাই আপনারা যতটা পিছিয়ে আছেন আপনারা উঠে আসুন। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না ভারতীয় জনতা পার্টিকে। আজকে জেনে রাখুন, আমি আজকে যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি, আমি এক ব্রাহ্মণ ঘরের সন্তান। আমি আমার নিজের ধর্মের প্রতি যেমন আস্থাশীল, আপনার ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি আমার ব্রাহ্মণের ঘরের ছেলে হিসেবে আমি বলছি, আমি যখন ছোট থেকে স্কুল থেকে কলেজে উঠে বড় হই, আমার হিন্দু ধর্মের থেকে আমার মুসলিম ধর্ম অবলম্বী ছেলে বা মেয়ে আমার বন্ধু বা বান্ধবী ছিল। এখন আমি যখন আসছি, আমার বন্ধু শেখ সাদ্দাম, সে হায়দ্রাবাদে থাকে, আমাকে ফোন করে বলল, ভাই আমার আবাস যোজনার নামটা তুলে দিতে হবে। সঙ্গে সঙ্গে মুদারাঙ্গা পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতের যিনি পঞ্চায়েতের কাজ করছেন তাকে নিয়ে যে আবাস যোজনার ঘরের তার ছবি তুলে দিয়ে আমি এখানে আসছি। আমি বলে রাখলাম, ভারতীয় জনতা পার্টি আমরা কোনো বিভেদে বিশ্বাস নই। আপনার ধর্মকে যেমন আমি ভালোবাসি, আমার ধর্মকে আমি শ্রদ্ধা করি। বিগত দিনে মমতা ব্যানার্জি ফেস টুপি পরে মাথায় ঘোমটা দিয়ে আপনাদের ঈদের নামাজ পড়তে যেত। আপনি বিশ্বাস করুন, আমি আপনার নামাজের বা আপনার রোজা আমি রাখছি না, আপনার নামাজের অধিকারী কি আমি? কোনোদিনও তো নয়। সুতরাং নাটককে পর্যালোচনা করে দেখুন, আমরা নাটকে বিশ্বাস নই। আমি আমার ধর্মকে যেমন ভালোবাসি, আপনার ধর্মকে আমি সেরকম শ্রদ্ধা করি। সুতরাং জেনে রাখুন,
ভারতীয় জনতা পার্টি কোনো বিভেদের রাজনীতিতে পছন্দ করে না। আমি চাইবো সকল মা বোনেদের কাছে, আপনারা কেউ ভাবছেন গুটি কয়েক মা বোন হয়তো বলছেন আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাননি, অবশ্যই পাবেন। কিছু ভুল ত্রুটি আছে, বিডিও অফিসে যান, আপনার পঞ্চায়েতে যান, আপনিও পাবেন, কোনো দ্বিমত নেই, আপনারাও পাবেন। আজকে বিশ্বাস করুন, এত এমএলএ আরামবাগে হয়েছে, তৃণমূলের হয়েছে, সিপিএম এর হয়েছে, আজকে ভারতীয় জনতা পার্টির এমএলএ শ্রী হেমন্ত বাগ। আজকে এক সময় আমরা তার সাথে বন্ধুত্বপূর্ণ মেলামেশা করেছি। এক গরিব ফ্যামিলির ছেলে, সামান্য খেটে খাওয়া গরিব, একদম গরিব ফ্যামিলির ছেলে, সে আজকে বিধানসভায় প্রতিনিধিত্ব করছে। এর থেকে বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টি এক ভূস্তরের কর্মী থেকে কারো যদি প্রতিভা থাকে, কারো যদি যোগ্যতা থাকে, সঠিক জায়গা দিতে পারে ভারতীয় জনতা পার্টি। আজকে আমরা জানতাম তৃণমূলের আমলে এক অঞ্চল সভাপতি থেকে এক বুথ সভাপতি সমস্ত পদ বিক্রি হতো। যদি ভারতীয় জনতা পার্টিতে সেরকমই হতো তাহলে হেমন্ত বাগ মহাশয়, আজ আমার বিধায়ক গর্ববোধ করি তিনি টিকিট পেতেন না। গর্ববোধ করি এমন একজন বিধায়ক, আপনাদের পাশের গ্রামে তার বাড়ি, লড়াকু নেতা। বিধায়ক হওয়ার টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গেই হেমন্ত বাগ তার একটাই সংকল্প, সে বলেছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমার জীবনের শেষ রক্তবিন্দু অবধি আমি আরামবাগ বাসীর জন্য কিছু করে যেতে চাই। তার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আছে, আমার দলের কার্যকর্তাদের ওনারা ধমকি চমকি এবং দিচ্ছেন। তাদেরকে আমরা বলে রাখি, আগামী দিন মাথায় রাখবেন যে আপনাদেরকে আমরা ছাড় দিয়ে রেখেছি, ছেড়ে দিইনি। সেই হিসেবে আমাদের কার্যকর্তাদেরকে কাজ করতে দিবেন। আগামী দিন আমাদের কার্যকর্তার কাজেতে আপনারা কোনো বাধা দিবেন না, এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে। আপনি তো বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টি এই বম বারুদে বিশ্বাসী না। টিএমসির কালচার ছিল বম বারুদ নিয়ে খেলা, কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনি দেখুন আজ 110 দিন হচ্ছে সরকারি একটা কোনো যে টিএমসির যে তলামূল যারা আছে তারা কাটমানি খেয়েছে, মানুষকে ধমকে চমকেছে, কাউকে এখন কারো কারে হাত দিতে যায়, এটাই ভারতীয় জনতা পার্টি। আর ওনারা যদি হতো আজকে যদি জিতে, যে পাল্টা যদি টিএমসি জিততো, যে কটা হিন্দু ভাই বা মুসলমান যারা বিজেপি করতো প্রত্যেককে কেটে ফেলতো। ওনারা তার জন্য পার্টি বসে থান কাপড় রেখেছে, আপনারা দেখেছেন। সেই থান কাপড় আমাদের বাড়ির ফ্যামিলি দিকে, আমার স্ত্রীর দিকে পড়ানো হতো। এটাই টিএমসির কালচার ছিল। আপনিও তো দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, কতটা ঝড়ঝাপটার মধ্যে আসতে হয়েছে? বহু ঝড়ঝাপটা। আপনি কি বলবো আপনাকে, আমি একা ঘরে হয়েছিলাম, আমি মসজিদের মুয়াজ্জিন ছিলাম 4 বছর। সেকেন্ড দিন আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং একা ঘরে পরের মতো রেখে দিয়েছিল আমাকে। মানে একবারও হয়েছিল যে মসজিদে ঢুকতেই দেওয়া যাবে। আপনার উপরে এত বড় সংখ্যালঘুর দায়িত্ব, সেখান থেকে সংখ্যালঘুদের জন্য কি করবেন, কি চিন্তা ভাবনা আমি নিচ্ছেন? সংখ্যালঘু ভাবছি, ওনারা যদি আমার সাথে বেইমানি করে, আমার পার্টির সাথে বেইমানি করুক, আমার পার্টি কিন্তু বেইমানি হবে। মুসলমান ভাইদের জন্য ভাবছি, আগামী দিন দেখবেন চাকরি কত খালি পায়। এসএসসি পরীক্ষা প্রতি বছর হবে, যেটা তৃণমূল সরকার বন্ধ করে দিয়েছিল। যারা অশিক্ষিত তাদের চাকরি দিয়েছিল, 26,000 চাকরি চলে গেছে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি এসে শিক্ষা, যারা যোগ্য ব্যক্তি তারা এসএসসি পরীক্ষা দিবে, চাকরি পাবে। বিরোধী দলেরা তো বারবার বলে যে সংখ্যালঘুদেরকে সহ্য করতে পারে না বিজেপি। ভুল ধারণা, আমরা তো বিজেপি পার্টি করছি। আরে ওরা তো কালচারটা, যে টিএমসি সরকারের কালচারটা দেখেন, আপনি বলেছি ফোন রিচার্জ করলে যেমন 1 মাস 2 মাস চলে, টিএমসি সরকার ওই মুসলমান দিকে রিচার্জ করার মধ্যে করে গেছে। কানে একটা দিয়ে দিয়েছিল যে বিজেপি সরকার আসলেই নাকি সংখ্যালঘু মুসলমান ভাই দিকে তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তান বাংলাদেশ করে দেওয়া হবে। এখন পর্যন্ত কাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কি দেখাতে পারবেন? এটা বিজেপি পার্টির কালচার নয়, এটা নীতি। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে শেখ মানোয়ার আলী, আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট। এখন এই এলাকায় তৃণমূল যখন শাসন ক্ষমতায় ছিল, এখানকার যে মাইনরিটি যে কমিউনিটি এলাকা তাদেরকে আলাদা রকমভাবে বুঝিয়ে রেখেছে। আমরা ভোট প্রচারে এসেছি, সেখানে দেখা গেছে যে তাদের যে কথাবার্তা, বিজেপি সম্বন্ধে যে বিভিন্ন প্রোপাগান্ডা তৃণমূল ছড়িয়েছিল, সেই কারণে এই জায়গাতে আমরা মানে কোনো পথসভা বা স্ট্রিট কর্নার করতে পারিনি। কিন্তু বর্তমান বিজেপি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হওয়ার পর এখানের মানুষ বুঝতে পেরেছে
যে বিজেপি সরকার আসলে এক কর্মাট সরকার, এক সংস্কারী দল। এখানকার মা বোনেরাও বুঝতে পেরেছে যে অন্নপূর্ণা যোজনা সেখানে এরা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি পেয়েছে, তো এরা উপকৃত হয়েছে। আগামী দিনে কি মনে হচ্ছে সংখ্যালঘুরাও কি বিজেপির ছত্রছায়ায় আসবে? অবশ্যই সংখ্যালঘু এলাকায় আজকে প্রোগ্রাম হলো, কত গ্যাদারিং, যেখানে জনসমাগম, সেটা দেখি আপনারা বুঝতে পেরেছেন যে এদিকে আর নতুন করে ডাকার কিছু ব্যাপার নাই, এরা কিন্তু অটোমেটিক চলে আসছে, বিজেপির সম্বন্ধে এরা জেনেছে। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি আরামবাগ বিধানসভার 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি অনুপ সান্যাল। আমাদের মাইনরিটি মোর্চা থেকে একটা প্রোগ্রাম করেছিলাম বা একটা সভা হয়েছে আমাদের। আমরা যথেষ্টভাবে সভাটাকে শেষ করলাম, খুবই ভালোভাবে সভা হয়েছে। আমাদের এমএলএ বাবু, বিধায়ক এমএলএ বাবু রেফার করা ছিল, উনি আসতে পারেন না কোনো কারণে। তো আমরা বাকি সব নেতা নেতৃত্ব থেকে দায়িত্বর সাথে এই থেকে খুব ভালোভাবে আমরা পরিচালনা করলাম বা এটাকে আমরা শেষ করলাম। আগামী দিনে কি সংখ্যালঘুরা এই বিজেপি পার্টির ছত্রছায়ায় আসবে? নিশ্চয়ই আগামী আপনাকে তো মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিন সংখ্যালঘু সব মানুষ আমাদের পাশে থাকবে, আমরা আশা করছি। আমরা উন্নয়নের সাথে আছি, আমরা ক্ষমতাবাজির সাথে নাই, আমরা উন্নয়নের সাথে আছি। তো আমাদের পাশে মানুষ, আশা করি বুঝতে পারবেন মাইনরিটি মানুষরা আমাদের পাশে আমাদের সাথে সাথ দিয়ে চলবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম বশির মল্লিক, আমি আরামবাগ মণ্ডল 2 এর মাইনরিটি মোর্চার সভাপতি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।